বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। হাসিনাও কিনেছিল, তারেক রহমান নিজে সিদ্ধান্ত নেননি, তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। এদিকটা একটু স্মরণ করিয়ে দিলাম আমি তারেক রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করলেন বিএনপির প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তারেক রহমান। এবার সরাসরি আমেরিকা থেকে ট্রাম্প তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নাকি হুমকি দিয়েছেন, এটা ধরে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছেন। জুলাই অভ্যুত্থান ও সংস্কার বিষয়কে সংবিধান বহির্ভূত প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে এবার ডক্টর ইউনূস কি বাংলাদেশ ছেড়ে আন্তর্জাতিক মহলে খেলা শুরু করে দিলেন বিএনপির বিপক্ষে? কি ঘটতে যাচ্ছে তারেক রহমানের কপালে? হঠাৎ কেন খেপলেন ডোনাল্ড ট্রাম্প, আর হুমকি বা কেন দিলেন? আসুন বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার্স। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এইমাত্র খবর হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করবে দুই দেশ। এটা একটা স্বীকৃতি, অর্থাৎ তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হিসাবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর বা শক্তিধর দেশের প্রধান ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বলা যায় যে বিদেশের এই পর্যন্ত যতগুলো দেশ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, এটার মধ্য দিয়ে তার পরিপূর্ণতা লাভ করলো বা বলা যায় 16 কলা পূর্ণ হলো। এটা একটা বড় স্বীকৃতি বলা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এবং পাকিস্তান, উভয় দুটি দেশ। এখন কোন দেশ আগে সফর করবে এটা নিয়ে ইতিমধ্যে কূটনীতিক এবং রাজনৈতিক মহলে নানা রকম বিশ্লেষণ হচ্ছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনা যে রীতি, সেই রীতি চালু করেছে যে আগে ভারত, সবার আগে ভারত। এখন তারেক রহমান কি করবে? সবার আগে ভারত নাকি পাকিস্তান? কোন দেশ সফর দিয়ে তিনি বিদেশ সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হিসাবে, এটি দিকে সবার নজর। কেন গুরুত্বপূর্ণ বিষয়টি? আগে ভারত কেন, আগে পাকিস্তান না কেন, অথবা আগে পাকিস্তান কেন? এর কারণ হলো এইটা দিয়ে সম্পর্কটা নির্ধারিত হয়, বা সম্পর্ক কোন দেশের সাথে কত গভীর বা কোন দেশের সাথে ভবিষ্যতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে তার একটা মোটামুটি পরিমাপ করা হয়। তারেক রহমান সাহেব তো বলতে পারবেন না যে আমি এই চুক্তি করিনি, আমরা দেব না, আমরা চুক্তি নবায়ন করব না। তা তো হবে না, চাপ থাকবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় গার্মেন্টের ক্রেতা। ওরা যদি কেনা বন্ধ করে দেয় তাহলে 4.5 কোটি লোকের, মানে যারা গার্মেন্টস ফ্যাক্টরির উপর নির্ভর করে, তারা প্রচন্ড অসুবিধায় পড়বে। তো এটা এখন বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকবে, এবং যিনি এই চুক্তিটা করলেন তাকে পুরস্কৃত করা হলো নাকি তাকে নিতে হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী করে, সেটা ভেতরের কথা আমি জানি না। তবে এই ব্যাপারে কিন্তু বিএনপির 2 জন সিনিয়র মন্ত্রী, উনি যখন আরাকানে ট্রানজিট দেওয়ার উদ্ভট প্রস্তাব দিয়েছিলেন এই খলিলুর রহমান সাহেব, সেই খলিলুর রহমান সাহেব মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের দিকে তার বেশি নজর। কারণ তিনি মার্কিন নাগরিক, একজন মার্কিন নাগরিক অনির্বাচিত, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো। খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশি নাগরিকের এবং নির্বাচিত প্রতিনিধির এখানে মন্ত্রী হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তারেক রহমান সাহেবকে গিলতে হয়েছে, এটা উপরোধে ঢেকি গেলার মতো ঢেকি গিলেছেন। এখন গলার কাঁটা হয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক অস্ত্র কেনার যে চুক্তি, বোয়িং বিমান কেনার যে চুক্তি, সেটা বাংলাদেশকে কিনতেই হবে, এবং এতে তাদের যতই ক্ষতি হোক সে ক্ষতির তোয়াক্কা করা যাবে না।
এটা আমরা এখন আমাদেরকে কংগ্রাচুলেট করব। ডোনাল্ড ট্রাম্প বলছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র আমরা তোমাদের দিচ্ছি। আমাদের তো হাততালি দেওয়া উচিত। খুব সুন্দর, খুব ভালো সংবাদ। ডক্টর ইউনূস এটা আমাদের উপহার দিয়ে গেলেন এবং এবং জনাব তারেক রহমান ওটা মেনেই মার্কিন যুক্তরাষ্ট্রের যতদিন লাগে টাকা শোধ করবে বাংলাদেশে যেন টাকার গাছ লাগানো হয়েছে। যে অস্ত্র হয়তো আমাদের দরকার পড়বে না, সে অস্ত্র আমাদের কিনতে হবে। শেখ হাসিনাও কিনেছিল, তারেক রহমান নিজে সিদ্ধান্ত নেননি, তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। এদিকটা একটু স্মরণ করিয়ে দিলাম আমি তারেক রহমান সাহেবকে, যেটা বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আপনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। তবে ওই রবিউল আলম যদি আমি যদি প্রধানমন্ত্রী হতাম, উনি যদি ওরকম কথা বলতেন যে সমঝোতার মাধ্যমে টাকা পয়সা বিনিময়, চাঁদাবাজি না, তার মানে দারোগা যদি বলে 500 টাকা তুমি ঘুষ দিবে, 500 টাকা দা, 50,000 টাকা ঘুষ দিবে, আর যে লোক দিচ্ছে সে আর আপত্তি না করে টাকাটা তুলে দিচ্ছে, ওটা আর ঘুষ হিসেবে পরিগণিত হবে না যদি ওই যুক্তি আমরা মানি। যে আপোষে ভিতরে মানে যদি টাকা বিনিময় হয়, সেটাতে ওইটাকে চাঁদাবাজি বলা যাবে না। যাই হোক, সিদ্ধান্ত আপনার তারেক রহমান সাহেব, আপনার সরকার সিদ্ধান্ত নেবে। তবে এই ব্যাপারটা আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারি 9 তারিখে চুক্তি করলেন নির্বাচনের 3 দিন আগে, মতলবটা ভালো ছিল না বলে কিন্তু তাড়াহুড়া করে করলেন। উনি বলতে পারতেন মার্কিন যুক্তরাষ্ট্রকে 3 দিন পরে নির্বাচন হবে, তারপর নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার আসবে, তাদের উপরে এই ডিসিশনটা দিয়ে আমি মান সম্মান নিয়ে কেটে পড়ি। কিন্তু তিনিও তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যই তাকে বসানো হয়েছিল। দেখেন কোন লোককে কিভাবে কোথায় বসানো হয়, এবং বাংলাদেশের ভাগ্যে অনাহত লোকদেরকে বসিয়ে আমরা মন্ত্রিত্ব চালাবো, সরকার চালাবো। অলরেডি আমাদের দর্শক, স্ক্রিনে আমরা সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। ক্ষমতার শপথ গ্রহণ করতে না করতেই এদিকে আওয়ামী লীগের পুনর্বাসনের সকল সরঞ্জামাদি শুরু করেছেন মন্ত্রী পরিষদ। আওয়ামী লীগের সকল কার্যক্রম সচল করার জন্য এখন হাইকোর্টে রিট পর্যন্ত করতে যাচ্ছে বিএনপির দলীয় কিছু নেতা কর্মীরা। এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে তারা তাদের কার্যক্রম কিন্তু চালু করে দিয়েছেন এবং শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছেন আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের বুকে, বিস্তারিত আপডেট রিপোর্টে। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা নিয়ে কোনো দ্বিধা, সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি, তাই নয়। তিনি কিন্তু মনে করে দেখুন, নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ, এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে,
সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে রাজি হন নাই, কিন্তু তিনি সরাসরি এ কথাটা বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের ওপরেই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিশ্বাস করেন না। এ বিষয়ে তার একটা আদর্শিক অবস্থান আছে, কারণ আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মনে রাখতে হবে কালকে তার দল অর্থাৎ বিএনপিকেও সেই একইভাবে নিষিদ্ধ করে ফেলা যায়। এমনকি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।